ইমাজিন করুন একজন ৭৮ বছরের বৃদ্ধ যার ওজন মাত্র ৪৯ কেজি, পায়ে কোনো চটি নেই, চারদিকে শয়ে শয়ে মানুষ তাকে ঘিরে আছে, সবাই তাকে একবার ছুঁতে চাইছে কারণ সারা পৃথিবী তাকে মহদমা বলে পুজো করে। হঠাৎ ভিড় চিরে একটা যুবক সামনে এলো, প্রণাম করার জন্য নিচু হলো, আর তারপর প্রথম গুলি বুকে, দ্বিতীয় গুলি বুকে, তৃতীয় গুলি পেটে। বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ থেকে শুধু দুটো শব্দ বেরোলো, হে রাম। ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী আর নেই। আমরা সবাই জানি তাকে কে মেরেছিল, নাথুরাম গডসে। কিন্তু আপনি কি জানেন গডসে আদালতে দাঁড়িয়ে যে 92 পৃষ্ঠার জবানবন্দি দিয়েছিলেন, ভারত সরকার সেটা দশকের পর দশক ধরে ব্যান করে রেখেছিল। কেন? এমন কি ছিল সেই স্পিচে? কেন একজন কট্টর হিন্দু জাতীয়তাবাদী তাকেই খুন করতে চাইল, যিনি আজীবন রামরাজ্যের স্বপ্ন দেখতেন? আজকের ভিডিওতে আমরা এমন কিছু ডার্ক রিয়ালিটি আর আনটোল্ড স্টোরি জানবো যা হয়তো আপনার স্কুলের ইতিহাসের বইতে কোনোদিন পড়ানো হয়নি। এটা শুধু একটা খুনের গল্প নয়, এটা দুটো আলাদা ভারতের গল্প। সো লেটস ডিকোড। গান্ধীর নাম শুনলেই আমাদের চোখে ভাসে লাঠি হাতে একজন বৃদ্ধের ছবি, কিন্তু স্টোরির শুরুটা একটু অন্যরকম। 1859 সাল, গুজরাটের পোরবন্দর। ছোটবেলার মোহনদাস কেমন ছিলেন জানেন? চরম লাজুক, ভীতু আর পড়াশোনায় একদম অ্যাভারেজ। কেউ স্বপ্নেও ভাবেনি এই ছেলেটা একদিন ব্রিটিশ এম্পায়ারকে নাড়িয়ে দেবে। আইন পড়তে লন্ডনে গেলেন, ব্যারিস্টার হলেন, কিন্তু ভারতে এসে প্র্যাকটিসে ফ্লপ। এরপর একটা কেসের কাজে তিনি গেলেন সাউথ আফ্রিকা, আর সেখানেই ঘটল সেই ইনসিডেন্ট যাকে আমরা বলতে পারি গান্ধীর লাইফের টার্নিং পয়েন্ট। সাল 1893। গান্ধীর হাতে ফার্স্ট ক্লাসের টিকিট, কিন্তু একজন ব্রিটিশ প্যাসেঞ্জার কমপ্লেন করলো, একজন কালো মানুষ ফার্স্ট ক্লাসে বসবে কেন? গান্ধীকে ধাক্কা মেরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। ওই কনকনে ঠান্ডায় অন্ধকার ওয়েটিং রুমে বসে গান্ধী একটা ডিসিশন নিলেন, বদলা নিতে হবে, কিন্তু বন্দুক দিয়ে নয়, সত্য আর অহিংসা দিয়ে। সাউথ আফ্রিকায় 21 বছর ধরে তিনি তার নতুন ওয়েপেন টেস্ট করলেন, সত্যাগ্রহ। 1915 সালে যখন তিনি ভারতে ফিরলেন, হি ওয়াজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ম্যান। তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখলেন যেখানে হিন্দু মুসলিম ছোট বড় সবার সমান অধিকার। তার রামরাজ্য কোনো হিন্দু রাষ্ট্র ছিল না, সেটা ছিল ন্যায়ের রাজত্ব। কিন্তু সবাই কি এই স্বপ্নে খুশি ছিল? একদম না। আর এখানেই এন্ট্রি হয় আমাদের স্টোরির সেকেন্ড ক্যারেক্টারের। 1910 সাল, পুনের কাছে জন্মালো নাথুরাম বিনায়ক গডসে। কিন্তু এর ছোটবেলার গল্পটা শুনলে আপনি অবাক হবেন। নাথুরামের জন্মের আগে তার পরিবারের সব ছেলে সন্তান মারা গিয়েছিল, তাই বাবা মায়ের অন্ধ বিশ্বাস ছিল একে মেয়ে সাজিয়ে রাখলে ঈশ্বর আর মারবে না। তাই ছোটবেলার নাথুরামকে মেয়েদের পোশাক পরানো হতো, এমনকি নাগও ফোড়ানো হয়েছিল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। স্কুলের গণ্ডি পার করতে না পারলেও নাথুরামের পড়ার নেশা ছিল মারাত্মক। আর এই পড়ার নেশাই তাকে নিয়ে গেল এমন এক মানুষের কাছে যাকে ছাড়া ভারতের ইতিহাস অসম্পূর্ণ, বিনায়ক দামোদর সাভারকর। সাভারকর ছিলেন সেই লেভেলের ইন্টেলেকচুয়াল। সেলুলার জেলে অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন। জেল থেকে বেরিয়ে তিনি একটি নতুন ফিলোসফি দিলেন, হিন্দুত্ব। তার লজিক সিম্পল ছিল, ভারত হলো হিন্দুদের পুণ্যভূমি। নাথুরাম সেই ফিলোসফিতে পুরো ব্লাইন্ডলি ইন্সপায়ার হয়ে গেলেন। তিনি স্বপ্ন দেখলেন এমন এক অখণ্ড ভারতের, এমন এক শক্তিশালী হিন্দু রাষ্ট্র যেখানে হিন্দু কালচার হবে সবার উপরে। খেয়াল করে দেখুন, একদিকে গান্ধীর সেকুলার ভারত, অন্যদিকে গডসের হিন্দু জাতীয়তাবাদী ভারত। দুটো আলাদা ভিশন, দুটো আলাদা আইডিওলজি। সংঘর্ষ তো অনিবার্য ছিল, তাই না? কিন্তু সেই স্পার্কটা এলো কোথা থেকে? বিভেদের বীজ পোঁতা হয়েছিল 1919 সালের খিলাফত আন্দোলনে। গান্ধী যখন হিন্দু মুসলিম ঐক্যের জন্য মুসলিমদের এই আন্দোলনে সাপোর্ট দিলেন, হিন্দু জাতীয়তাবাদীরা সেটা একদম মেনে নিতে পারেনি। তাদের মনে হলো গান্ধী শুধু মুসলিমদের তোষণ করছেন। কিন্তু রিয়েল গেম চেঞ্জার ছিল 1947 সাল। ভারত স্বাধীন হলো ঠিকই, কিন্তু হলো দেশভাগ। ইতিহাসের সবচেয়ে বড় হিউম্যান ট্র্যাজেডি। প্রায় 20 লক্ষ মানুষ মারা গেল দাঙ্গায়। রক্তের নদী বইছিল বাংলা আর পাঞ্জাবে। গান্ধীর সারা জীবনের স্বপ্ন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, গডসে ঠিক কোন পয়েন্টে এসে ডিসাইড করলো যে গান্ধীকে এবার মারতেই হবে? দ্য রিজন ওয়াজ 55 কোটি টাকা। ব্যাপারটা বুঝুন। দেশভাগের সময় ঠিক হয়েছিল ভারত পাকিস্তানকে 55 কোটি টাকা দেবে, কিন্তু পাকিস্তান ততদিনে কাশ্মীরে অ্যাটাক করে দিয়েছে। তাই ভারত সরকার নেহরু আর প্যাটেল বলল, আমরা এখন টাকা দেব না, দিলে ওই টাকার অস্ত্র কিনে ওরা আমাদের জওয়ানদেরই মারবে। লজিক্যালি রাইট, কিন্তু গান্ধী বললেন না, চুক্তি যখন হয়েছে টাকা দিতেই হবে। এর জন্য তিনি অনশনে বসে গেলেন। এই একটা ডিসিশন পুরো ভারতের হিন্দু রিফিউজিদের খেপিয়ে তুলল, যারা পাকিস্তান থেকে সব হারিয়ে পরিবার খুইয়ে দিল্লিতে রিফিউজি ক্যাম্পে রাস্তায় শুয়ে আছে। তারা দেখলো
গান্ধীজি পাকিস্তানের হয়ে অনশন করছেন। গডসের ব্রেনে শর্ট সার্কিট হয়ে গেল। তার মনে হলো এই লোকটা বেঁচে থাকলে হিন্দুদের কোনো ভবিষ্যৎ নেই। মারার প্ল্যান কিন্তু একবার হয়নি। 20 জানুয়ারি একটা বোমা ছোঁড়া হয়েছিল বিড়লা হাউসে, ফেল হয়। পুলিশ অ্যালার্টে ছিল, কিন্তু গান্ধী নিজে সিকিউরিটি নিতে মানা করে দেন। তিনি বলতেন, ঈশ্বর চাইলে বাঁচব, না হলে কেউ বাঁচাতে পারবে না। এরপর 30 জানুয়ারি গডসে পকেট থেকে পিস্তল বের করে গান্ধীজিকে গুলি করে, আর সেখানেই গান্ধীজির মৃত্যু হয়। কিন্তু আসল চমক তো কোর্টরুমে। গডসে পালানোর কোনো চেষ্টাই করেনি। কোর্টে দাঁড়িয়ে সে 92 পেজের যে স্টেটমেন্ট পড়েছিল, সেটা শুনলে আপনি বুঝতে পারবেন কেন সেটা ব্যান করা হয়েছিল। গডসে বলেছিল, প্রথম, গান্ধী মুসলিমদের তোষণ করে হিন্দুদের সাথে বেইমানি করেছেন। দ্বিতীয়, দেশভাগ আটকাতে পারেনি, উল্টে পাকিস্তানকে 55 কোটি টাকা দিয়ে ভারতের সিকিউরিটি কম্প্রোমাইজ করেছেন। তৃতীয়, গডসে গভীরভাবে বিশ্বাস করতেন যে ভারত বিভাজনের জন্য গান্ধীজি দায়ী। তিনি মনে করতেন এই বিভাজনের ফলেই লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে ও গৃহহীন হতে হয়েছে, যার দায় গান্ধীজির। চতুর্থ, গডসে এবং তার সহযোগীরা চেয়েছিলেন ভারতের রাষ্ট্রভাষা হোক হিন্দি, কিন্তু গান্ধীজি হিন্দু ও মুসলিমের উভয় সম্প্রদায়ের মধ্যে ভাগগত ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে হিন্দি এবং উর্দুর মিশ্রণে তৈরি হিন্দুস্তানি ভাষাকে সমর্থন করেছিলেন। এটিও গডসের ক্ষোভের অন্যতম কারণ ছিল। এই বিষয়গুলো উল্লেখ করেই গডসে আদালতে দাবি করেছিলেন যে ভারতের ভবিষ্যৎ এবং সুরক্ষার স্বার্থেই তিনি গান্ধীজিকে হত্যা করার সিদ্ধান্ত নেন। বিচারে নাথুরাম গডসেকে দোষী সাব্যস্ত করা হয় এবং 1949 সালের 15 নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। জবানবন্দিটা এতটাই পাওয়ারফুল আর ইমোশন ছিল যে কোর্টে উপস্থিত অনেক মানুষ কেঁদে ফেলেছিল। জর্জ পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। সরকার ভয় পেয়েছিল এই স্টেটমেন্ট বাইরে এলে দেশে দাঙ্গা লেগে যাবে, তাই এই সত্যিটা দশকের পর দশক লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু জানেন তার শেষ ইচ্ছা কী ছিল? তার চিতাভস্ম যেন সিন্ধু নদীতে ভাসানো হয়। কিন্তু তখনই, যখন ভারত আবার অখণ্ড ভারত হবে। সেই নদী আজ পাকিস্তানে, আর সেই ভস্ম আজও পুনেতে রাখা আছে, ওয়েটিং ফর দ্যাট ডে। গান্ধী আর গডসে, এই দুজনের মধ্যে কে ঠিক আর কে ভুল? গান্ধীজির কিছু ডিসিশন নিয়ে ডেফিনেটলি বিতর্ক হতে পারে, কিন্তু একটা অহিংসা নীতি দিয়ে ব্রিটিশদের মতো সুপার পাওয়ারকে হাঁটু গাড়িয়ে দেওয়া, এটা ইতিহাসের কোনো সাধারণ ঘটনা নয়। মার্কিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা সবাই গান্ধীজির ফর্মুলা কপি করেছেন। অন্যদিকে যারা গডসেকে সাপোর্ট করেন তারা বলেন গডসে একজন দেশপ্রেমিক ছিল যে নিজের দেশের কালচারকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু আবার অনেকেই বলেন একজন নিরস্ত্র 78 বছরের বৃদ্ধকে পেছন থেকে গুলি করা, এটা কি কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে? 1948 সালের 30 জানুয়ারি ওই 3টে বুলেট একটা মানুষকে তো মেরে ফেলেছিল, কিন্তু একটা আইডিয়াকে মারতে পারেনি। গান্ধীজির আইডিয়া ছিল ভারত সবার, ভারতের শক্তি তার বৈচিত্র্যে। আর গডসের আইডিয়া ছিল ভারতের শক্তি তার হিন্দু পরিচয়। 75 বছর পর আজ ভারত অনেক পাল্টে গেছে, কিন্তু আপনি যদি চোখ কান খোলা রাখেন দেখবেন এই দুটো আইডিয়ার যুদ্ধ আজও শেষ হয়নি। আমাদের পলিটিক্সে, আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের ড্রয়িং রুমের আলোচনায় আজও সেই দুটো ভারত একে অপরের সাথে লড়ছে। আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কোন ভারতের আইডিওলজি বেশি স্ট্রং? গান্ধীজির বহুত্ববাদ নাকি গডসের জাতীয়তাবাদ? কমেন্ট সেকশনে আপনার অপিনিয়ন লজিক্যালি শেয়ার করুন। আর এই ধরনের ডিপ রিসার্চ হিস্ট্রিক্যাল স্টোরি যদি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।